নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব ট্রি বাংলা। হট সিটে হট টকের আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টক আমাদের গত 5 থেকে 6টা পর্ব আপনাদের প্রচুর মানুষজন দেখেছেন, বিশেষ করে সবকটা পর্বই দেখেন, বাট লাস্ট 5-6টা এপিসোড আপনারা প্রচুর মানুষ ইনভলভ হয়েছেন এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা কিছু জানতে চেয়েছেন। তা এতগুলো প্রশ্নের উত্তর আমাদের দেওয়া একটা পর্বে সম্ভব নয়, কিন্তু চেষ্টা করব। এগুলো আমরা রেখেছি আজকে টপিকে। আপনাদের যে প্রশ্ন ছিল মনে, অর্কদার থেকে আপনারা জানতে চেয়েছেন। আজকের পর্বে কিন্তু আমরা প্রথমেই যে পয়েন্ট রাখছি, মাথার উপর কিন্তু কালো মেঘ ঘন হচ্ছে। মাথার উপর মানে আপনার আমার মাথার উপর নয়, তৃণমূল কংগ্রেসের মাথার উপর, রাজ্য সরকারের মাথার উপর। গতকালকেই ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স আপনারা দেখেছেন। এসআইআর নিয়ে তাদের কি স্ট্যান্ড, কি বক্তব্য, প্রথমেই আমরা সেটা রাখছি। তারপর আরও অনেক খুব গুরুত্বপূর্ণ পয়েন্টস থাকবে আজকে। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন। আপনারা যার কথা, যার বিশ্লেষণ আপনারা শোনেন প্রতিটি পর্বে হট সিটে হট টকের ট্রাইব ট্রি বাংলার পর্দা। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। প্রথমেই আমি বলি, যেটা নিয়ে শুরু করলাম অর্কদা, কালো মেঘ কিন্তু ঘন হচ্ছে। গতকালকেই এসআইআর নিয়ে নির্বাচন কমিশন গণেশ কুমার প্রেস কনফারেন্স করেছেন উইথ ফুল বেঞ্চ। বিশ্লেষণ। প্রথম কথা, রবিবাসরীয় দুপুরে দিল্লির বিজ্ঞান ভবনে নির্বাচন কমিশনের এই অভূতপূর্ব সাংবাদিক বৈঠক কিছু সুনির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য। প্রথম কথা, আইএনডিআইএ জোটের দলগুলো এবং তাদের নেতারা, বিশেষ করে পাপ্পু, রাহুল গান্ধী, বারবার যে অভিযোগগুলো করছেন, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এগুলো হচ্ছে অক্ষমের আর্তনাদ। অক্ষমের আর্তনাদ। বেশ। নিজেদের মুরদ নেই, নির্বাচনে জিততে পারে না, এবং পরাজয় কেন হলো তার জন্য তো ইন্ট্রোস্পেকশন জরুরি। রাইট। সেটা না করে সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাঠগড়ায় তুলছে। আইন কি বলছে? কোনো নির্বাচন কেন্দ্রের ফলাফল সম্পর্কে যদি কোনো সংশয় থাকে, তাহলে ফল ঘোষণার 45 দিনের মধ্যে আদালতে আবেদন করতে হয়। বেশ। এরা কেউ কিছু সেটা করেনি। মহারাষ্ট্রের বিধানসভা ভোট অনেকদিন হয়ে গেছে, লোকসভা নির্বাচন 1 বছর হয়ে গেল, তখন কিছু বললেন না রাহুল গান্ধী এবং আইএনডিআই জোটের শরিকরা। এখন তিনি হঠাৎ করে একটা অভিযোগ তৈরি করছেন। এগুলো হচ্ছে পরিকল্পিতভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের মনে প্রশ্ন তৈরি করা। ওকে। নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রেখে এই রাহুল সহ আইএনডিআই জোটের নেতারা সাধারণ মানুষ এবং ভোটারদের টার্গেট করছেন। ওকে। আপনি হলফনামা দিন, আপনি যে অভিযোগ করেছেন হলফনামা দিন, না হলে ক্ষমা চান। এটা তো নির্বাচন কমিশনার বলেছেন। আমি একটা হাওয়ায় অভিযোগ ভাসিয়ে দিলাম, সংবাদ মাধ্যমকে লাগাতার বললাম ভোট চুরি হয়েছে, ভোট চুরি হয়েছে, প্রমাণ করতে হবে। আপনি বাইরে অনেক অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করছেন, আর যখন নির্বাচন কমিশন বলছে ঠিক আছে আপনি যে অভিযোগগুলো করেছেন হলফনামা দিয়ে আমাদের জানান, আমরা তদন্ত করব, আর যদি না পারেন ক্ষমা চান। আসলে পরাজয়ের যন্ত্রণা থেকে রাহুল গান্ধী এবং আইএনডিআই জোটের নেতারা কিছুটা দিকভ্রষ্ট এবং উদ্ভ্রান্ত হয়ে গেছেন। এই যে হরিয়ানাতে জেতা ম্যাচ কংগ্রেস হারলো, হরিয়ানা নিয়ে কিন্তু কোনো কথা বলছেন না, সেখানে ভোট চুরি হয়েছে ইত্যাদি ইত্যাদি। হেরেছে তাও বলছে না। মহারাষ্ট্রে বলছে কেন? মহারাষ্ট্রে আইএনডিআই জোট লোকসভায় খুব ভালো ফল করেছিল, বিধানসভায় দুর্মুষ হয়ে গেছে। লোকসভায় ভালো ফল করার পর তারা মনে করলো যে মহারাষ্ট্র বিধানসভায় নির্বাচনে জেতা সময়ের অপেক্ষা, কে মুখ্যমন্ত্রী হবে তাই নিয়ে তারা টানাপোড়েন শুরু করলো। উদ্ধব ঠাকরে হবে না অন্য কংগ্রেসের কেউ হবে ইত্যাদি ইত্যাদি। বিজেপি লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়ে ঘর গোছালো এবং ইলেকট্রাল অ্যারিথমেটিকটাকে তারা এমনভাবে করলো যাতে বৃহত্তর অংশের ভোটটা তারা পায়। বেশ। কংগ্রেস সেটা না করে ঝগড়াঝাটি করলো, মুখ্যমন্ত্রী কী হবেন তা নিয়ে ব্যস্ত রইল, পায়ের তলা থেকে মাটি সরে গেল। তাই পরাজয়কে স্বীকার করার অভ্যাস নেই গান্ধী পরিবারের এই নেতার। ও ভাবে দেশটা ওর পৈতৃক সম্পত্তি, এখানে ছোটবাবু ভাবে পশ্চিমবঙ্গর পৈতৃক সম্পত্তি,
তেজস্বীভাবে বিহারটা ওর পৈতৃক সম্পত্তি। কাল তো প্রচুর লোক নিয়ে শুরু হলো। হারবে তো, কংগ্রেসের ফলে শোচনীয় হবে বিহারে। আগের বার 70টায় লড়ে 19টা পেয়েছিল, এবার ওই রকমই পাবে। ওখানে আরজেডি কংগ্রেস নকশালদের জোট ক্ষমতায় আসবে না। কোথায় লিখতে হবে বলুন, আমি লিখে দিচ্ছি। ওখানে এনডিএ আবার ক্ষমতায় আসবে। বিজেপি আগের বার যে আসন পেয়েছিল আশেপাশে আসন পাবে। চিরাগ পাসওয়ানের ফল ভালো হবে, নীতিশের আসন একটু কমতে পারে। বেশ, ওর কথা কাল কিন্তু ইলেকশন কমিশন যে প্রেস কনফারেন্স করেছে, এই যে এক নামে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন রাজ্যে ভোটার, এক্সাম্পল দিয়ে একটা পার্টিকুলার নাম নিয়ে কিন্তু এক্সাম্পল দিয়ে গণেশ কুমার বুঝিয়ে দিয়েছেন। আমি আজকে কলকাতায় ভোটার ছিলাম, আমি কর্মসূত্রে হয়তো বম্বেতে আছি, ওখানেও নাম তুলেছি, এখানকার নামটা কাটা হয়নি। এইভাবেই হয়। হ্যাঁ, এগুলো টিদিং প্রবলেম। একটা বড় কর্মযোগ্য করতে গেলে না ছোটোখাটো ভুল ভ্রান্তি ত্রুটি হয়। আমায় দেখতে হবে সেগুলো ইন্টেনশনাল না আনইনটেনশনাল। ইন্টেনশনাল ত্রুটি থাকলে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আর কাজ করতে করতে ভুল হলে এটা অনিচ্ছাকৃত ভুল। আর কমিশন তো বারবার বলছে সময় তো আছে, আবেদন করুন, যদি আপনার আবেদন যথার্থ হয় আবার আপনার নাম তালিকায় উঠবে। এই যে তৃণমূল কংগ্রেস হুক্কা হুয়া করছে যে আধার কার্ডকে নাকি প্রামাণ্য নথি হিসাবে নির্বাচন কমিশন মেনে নিল, সম্পূর্ণ ভ্রান্ত। যে 65 লক্ষের নাম বাদ গেছে, সুপ্রিম কোর্ট বলেছে এরা যদি তালিকায় নাম তুলতে চায় তখন আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে এরা দেখাতে পারে। যাদের নাম বাদ গেছে ইয়েস, সবার ক্ষেত্রে নয়। তাহলে আধারকে প্রামাণ্য নথি হিসাবে মানতে হবে এরকম কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি। সুপ্রিম কোর্ট বলেছে যাদের নাম বাদ গেল তারা যদি নাম তুলতে চায়, তারা যদি মনে করে যে আধার কার্ড সাবমিট করবে, দে ক্যান ডু। এবং নির্বাচন কমিশন ওটা মেনে নিয়েছে। আসলে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়টা ভালো করে পড়েনি, সামান্য ফুটনোটে আধারের কথা বলা আছে, সেটাও গভীরে গিয়ে অনুধাবন করার চেষ্টা করেনি। হুক্কা হুয়া করে বাজার গরম করছে। এগুলো হচ্ছে কি বলুন তো, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই মিথ্যা ন্যারেটিভ তৈরি করা এদের মজ্জাগত। ঠিক যেমন বাংলা ভাষা নিয়ে করছে, ঠিক এরকমই করছে। আমি একটা কথা অর্থহীনভাবে জানিয়ে দিতে চাই, কাল নির্বাচন কমিশন বলেছে সিদ্ধান্তটা হয়ে গেছে, বাংলা এসআইআর হবে। আমি সেটাই পরবর্তী প্রশ্ন আপনাকে করতাম, কিন্তু তারিখটা ঠিক, হ্যাঁ ঠিক যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এবং আমার যে ধারণা, এখন তো আমরা উৎসবের মরশুমের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, ছট পুজোর পরে হবে, এন্ড অফ অক্টোবর। আর্লি নভেম্বর থেকে পুরো নভেম্বর বা ডিসেম্বরের ফার্স্ট উইক অব্দি চলবে। তারপর খসড়া তালিকা বেরোবে, জানুয়ারির 2nd বা 3rd উইকে চূড়ান্ত তালিকা বেরোবে। আমাদের ভোট তো দেরি আছে, মার্চের শেষ থেকে। হ্যাঁ, অনেক সময় আছে নির্বাচন কমিশনের। এখন এই উৎসবের মরশুম যখন দরজায় কড়া নাড়ছে, তখন এত বড় এক্সারসাইজ নির্বাচন কমিশন হাতে নেবে না। অর্থাৎ আমি একটু ক্লারিফিকেশন নেবো, নির্বাচন কমিশন কাল প্রেস কনফারেন্সে বলছে ডোর টু ডোর ফর্ম দিয়ে আসা হবে। হ্যাঁ, ফিল আপ করতে হবে, একবার না গেলে একাধিকবার যাবে। বিহারে করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি ফর্ম তাহলে? এনুমারেশন ফর্ম, সে না দেখলে বোঝা যাবে না। আচ্ছা, হ্যাঁ, সেটা খুবই সহজ। আর যাদের 2002-এর তালিকায় নাম আছে তাদের কিচ্ছু করতে হবে না। তাদের সন্তান সন্ততিদেরও নতুন করে কোনো প্রমাণ দাখিল করতে হবে না। বেশ, তাহলে বাংলায় আপনি বলছেন নো এসআইআর নো ভোট। এসআইআর ছাড়া ভোট হবে না। এবং আশা করি বাংলার শাসক দল নির্বাচন কমিশনের কি ক্ষমতা তা সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে গেছে। এবং সুপ্রিম কোর্ট এই আইএনডিআইএ জোটের শরিক দলগুলো এবং অন্যান্য এনজিওর পক্ষ থেকে তো বড় বড় আইনজীবীরা দাঁড়িয়েছিলেন। প্রশান্ত ভূষণ ছিলেন, কপিল সিব্বল ছিলেন, অভিষেক মনু সিংভি ছিলেন, যোগেন্দ্র যাদব সওয়াল করেছেন, গোপাল শঙ্কর নারায়ণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসআইআর করাটা সুপ্রিম কোর্টের এখতিয়ারে আছে, সংবিধান তাকে এই ক্ষমতা দিয়েছে। এখন কয়েকটা প্রামাণ্য নথি নিয়ে কিছু সিদ্ধান্ত হতে পারে। যখন খুশি যেভাবে খুশি এসআইআর করতে পারে নির্বাচন কমিশন। ভারতের সংবিধান তাদেরকে অধিকার দিয়েছে, তাই এসআইআর বন্ধ হচ্ছে না। এবং যে কোনো নির্বাচনের আগে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে।
এবং কমিশন সেটা করবে, সেটা সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছে। বেশ, অনেকে প্রশ্ন করছিলেন এই ভরা বর্ষার মধ্যে কেন এসআইআর হলো বিহারে এর আগেও এসআইআর হয়েছে 14 জুলাই থেকে 14 আগস্ট, একই সময় 20-22 বছর আগে। তাই বর্ষাটা কোনো বিষয় নয়। অনেকে বলছেন যে নির্বাচন এত আগে তাড়াহুড়ো করে কেন করা হলো। প্রশ্ন হচ্ছে নির্বাচনের আগেই তো করতে হবে, নির্ভুল ভোটার তালিকাতে তো নির্বাচন হবে, সেজন্য করেছে। এগুলো হচ্ছে ওই অক্ষমের আর্তনাদ। যে কোনো মূল্যে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাতে হবে। বেশ, কিছু মাকু সেকু, কিছু নকশাল, কিছু আরবান নকশাল, রাহুল গান্ধীর মতো পিটার প্যান, খোকাবাবুর মতো বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত, এরা সব একজোট হয়েছে। ভয় অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে, এটা ওরা করতে দিতে চায়। ওর কথা একটা খুব সংক্ষেপে, তারপর আমরা বিরতিতে যাব। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর ছাড়া যেরকম ভোট নেই, 21 তারিখ কিন্তু ডেডলাইন, মনোজ পান্ত কিন্তু বলে এসেছিলেন, আজকে 18 তারিখ। ওটা লাস্ট মোমেন্টে সিদ্ধান্ত নেবে। মাননীয় এখনো অপশন খুঁজছে, যদি আবার অভিষেক মানু সিংভি, কপিল সিব্বলকে দিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, সুপ্রিম কোর্টে যাওয়া যায়, কিছু একটা অ্যাপিল করা যায়। মনোজ পান্ত সারেন্ডার করে এসছেন, বলেছেন আমি সব জানি, নির্বাচন কমিশনের কি আইন, তাদের কি ক্ষমতা, আমি নির্বাচনের কাজ পরিচালনা করেছি, আমি তো নিমিত্ত মাত্র, বেশ, আমি তো জাস্ট বড় মাপের বৃত্ত। ওকে, বঙ্গেশ্বরী যা বলেন আমাকে সেটা করতে হয়। যাই আমি আমার পরামর্শ দিতে পারি, কিন্তু আমি ফোর্স করতে পারি না। ডক্টর মনোজ পন্ত অত্যন্ত ভদ্রলোক, সজ্জন মানুষ, সৎ অফিসার। আমরা সেদিকে নজর থাকবে 21 তারিখ আলটিমেটলি কি হয়। আপনি বলছেন দিদিমণি 5 গোল খেলেন, এবং তার সাথে আপনি বলছেন ডুবতে চলেছেন বঙ্গেশ্বরী। দুটো যদি দর্শকরা, প্রচুর মানুষজন উনি শকাত শরীরে জিজ্ঞেস ডুববেন, করেছেন, উনি শকাত শরীরে ডুববেন, এবং 14 বছর ধরে বাংলার মানুষকে উনি কি দিয়েছেন, কেউ নিরপেক্ষভাবে প্রশ্ন করুক, কোনো উত্তর পাবে না। 54টা সামাজিক প্রকল্প আছে। একটা ওয়েলফেয়ার স্টেটের অংশ তো পশ্চিমবঙ্গ, তা সেখানে জনদেবতার ভোটে নির্বাচিত সরকারের কর্তব্য হচ্ছে লাইনের শেষে দাঁড়ানো, মানুষটার পাশে এসে দাঁড়ানো। বেশ, এর জন্য আলাদা কোনো কৃতিত্ব দাবি করার নেই। কেন্দ্রীয় সরকারেরও বহুবিধ প্রকল্প আছে, এরকম বিভিন্ন রাজ্যেরও আছে। আমি তো কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের সমর্থক, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে আমি বাজার থেকে ধার করব, আমি অন্য দপ্তরের বরাদ্দকে কাটছাট করব, আমি সরকারি কর্মচারীদের দিয়ে দেব না। এই পুজোর মুখে রাজ্যের রাস্তাঘাটের কি হাল, আমি রাস্তা সারাবো না, তার জন্য কোর্টে যেতে হচ্ছে। শূন্য পদে নিয়োগ করব না, আমি অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করব, আমি শিক্ষাক্ষেত্রে মাৎসর ন্যায়কে টিকিয়ে রাখবো। বেশ, শাসকের আইন চলবে, আইনের শাসন চলবে না, মাতৃশক্তি লাঞ্ছিত হবে, নিগৃহীত হবে। আরজি করের নাম হচ্ছে রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে গোবিন্দ সদা জাগ্রত, সেখানে রাধা নিগৃহীত হলেন। আমরা দুর্গাপুজোর সময় কি বলি মায়ের কাছে, যা দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। অর্থাৎ ওই তিলোত্তমা দীর্ঘ সময় ডিউটি করার পর ঘুমোতে চেয়েছিল, তার ঘুমের অধিকারকে এরা খুন করেছে। আর আমরা দেবীর কাছে বলি নিদ্রা রূপেণ সংস্থিতা। এই অনাচার, এই পাপ, পাপস্খলনও করা যাবে না। মানুষের কাছে ক্ষমা চাইলেও মানুষ ক্ষমা করবে না, আর ক্ষমা চাওয়া বিষয়টা বঙ্গেশ্বরীর অভিধানে নেই। তিনি হচ্ছেন সর্বজ্ঞ, সব জানেন, রকেট সায়েন্স থেকে শুরু করে মাটির নিচে কিভাবে তেল পাওয়া যায় সেটাও উনি জানেন। বঙ্গবাসী খুব লাকি এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়ে প্রধান। বঙ্গবাসী তো অনেক প্রত্যাশা নিয়ে বঙ্গেশ্বরীকে ক্ষমতায় বসিয়েছিল, অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা কি পূরণ তিনি করেছেন? আজকে এত পরিযায়ী শ্রমিকদের নিয়ে কথা হচ্ছে, কেন বাংলা ছেড়ে যেতে হচ্ছে তাদের?
যারা আতঙ্কিত হয়ে ফিরে এসছেন তারাও আবার যেতে চাইছেন বাইরে, কারণ সেখানে মজুরিটা বেশি। আর উনি মিথ্যা ন্যারেটিভ তৈরি করে বঙ্গবাসীকে বিভ্রান্ত করছেন। কোথাও বাঙালি আক্রান্ত হয়নি, বাংলা ভাষাও কোথাও আক্রান্ত হয়নি। বাংলা ভাষার সর্বনাশ যদি কেউ করে থাকে, করেছে এরা। এপাং ওপাং ঝপাংকে সাহিত্য বলা, কেষ্টমণ্ডলের কুরুচিকর কথা বলার পরেও তাকে পুরস্কৃত করা, বাংলার আয়াতুল্লাহ যিনি বলেছিলেন এমন একটা দিন আসবে যখন রাজ্যের 50% মানুষ উর্দুতে কথা বলবে, তিনি গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন বাংলা ভাষাকে রক্ষা করতে হবে। এসব দ্বিচারিতা। হ্যাঁ, আয়াতুল্লাহ, কেষ্ট, উরু কাতু মদনা বাংলা ভাষার রক্ষা করার জন্য পথে নামবে, আর বঙ্গবাসী তাদের এই পথে নামাকে বিশ্বাস করবে। এর থেকে হাস্য করার কিছু হয় না, কোনোটাই কাজে লাগবে না। ওকে, অর্কদা, এবার বেঙ্গল ফাইলস নিয়ে কিন্তু আপনারা জানেন, বেঙ্গল ফাইলস এখানে যখন তার প্রিমিয়ার দেখানোর জন্য, লঞ্চ করার জন্য সেখানে কিন্তু বাধা দেওয়া হলো, কর্পোরেশন থেকে নাকি পারমিশন নেওয়া হয়নি, এবং বিবেক অগ্নিহোত্রীকে এটাও বলতে হচ্ছে যে প্যারালাল এখানে দিদিমণির শাসন চলছে এবং সেখানে কোনো কিছু করা। দেখুন, বিবেক অগ্নিহোত্রী বিজেপির ঘনিষ্ঠ একজন চিত্র পরিচালক, বেশ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা স্বীকার না করা হচ্ছে সত্যের অপলাপ হবে। বেশ, কিন্তু আমি কোনো চলচ্চিত্রের প্রদর্শন নিষিদ্ধ করার ভয়ঙ্কর বিপক্ষে। আমরা ব্যক্তি স্বাধীনতার কথা বলবো, শিল্পীর স্বাধীনতার কথা বলবো, তাহলে আমি একজন পরিচালকের ছবির প্রদর্শন বা ট্রেলারের মুক্তিকে বাধা দেবো কেন? শুরু হওয়ার পর যা জিনিসে আপনি বাধা দিচ্ছেন, আজকাল ডিজিটাল বিপ্লবের যুগে কিছু কি আর থাকবে? এ তো ওটিটিতে রিলিজ হয়ে যাবে, একদম সবাই রিলিজ ডেট তো জানো মানুষ, সবাই দেখতে পাবে। আসলে আমি আবার বলছি না, বঙ্গেশ্বরী স্পিন ডক্টরসরা ওনাকে ভালো পরামর্শ দেন না। স্পিন ডক্টরস বলতে হবে, ওই কিছু উপদেষ্টা আছে ওনার বলয়ে ঘোরাফেরা করে, মানে পরামর্শদাতা, তারা দিদিমণিকে এমন উচ্চতায় তুলে নেন, এবং ক্ষমতায় থাকতে থাকতে দিদিমণিও অপ্রিয় সত্য শুনতে চান না। এগুলো হয়, বেশি দিন যারা ক্ষমতায় থাকেন তাদের হয়। তো খুব বুদ্ধিমানের কাজ কি হতো? ইগনোর করা। ও করছে, যার দেখার দেখবে, আরো হাইপ পেয়ে গেল, হাইপ পেয়ে গেল। মানুষকে বিচার করতে দিন না, ইতিহাসের বই তো খোলা আছে। বিবেক অগ্নিহোত্রী যদি ইতিহাসকে বিকৃত করেন, মানুষই প্রতিবাদ করবে। আমাদের তৃণমূলের মুখপাত্র বলছেন গুজরাট ফাইলস কেন নয়, সেটা যিনি এর পরিচালক তিনি উত্তর দিতে পারবেন। হ্যাঁ, গুজরাট ফাইলস কেন নয়? ও বিজেপির এজেন্ডাকে সামনে নিয়ে আসে বলে নয়। এর মধ্যে আমি তো বিবেক অগ্নিহোত্রীকে একেবারে কি বলবো আর কি, একজন নির্ভীক পরিচালক বলে তো মনে করি না। উনি একটা ন্যারেটিভকে এস্টাবলিশ করতে চাইছেন, সেই ন্যারেটিভকে এস্টাবলিশ করতে চাইছেন উনি, আর মানুষ সেই ন্যারেটিভ গ্রহণ করবে কিনা সেটা মানুষ ঠিক করবে। মাঝখান থেকে সরকার ঢুকছে কেন এতে? আপনি যত নিষেধাজ্ঞা চাপাবেন, নিষিদ্ধ জিনিসের উপর মানুষের আলাদা আকর্ষণ থাকে, বেশি বেশি করে যাবে। আর আজকের এই ডিজিটাল রেভলিউশনের যুগে কোনো কিছু কি ধামাচাপা দিয়ে রাখা যায় নাকি? আমার বক্তব্য, বিবেক অগ্নিহোত্রীর পলিটিক্যাল মত আছে, বিজেপি ইকোসিস্টেমের লোক। ও একটা ছবি বানিয়েছে, ওর আগে কাশ্মীর ফাইলস বানিয়েছিল, কেরালা স্টোরি বানিয়েছিল। মানুষের উপর ছেড়ে দিন না, মানুষ যদি গ্রহণ করে তো ঠিক আছে, মানুষ যদি বর্জন করে তো ঠিক আছে। বেশ, অর্থাৎ আমরা শেষের দিকে দুটো রিয়াকশন নেবো আপনার কথা। প্রথম, আপনারা জানেন সুবল সোরেন এসএসসির একজন চাকরিহারা শিক্ষক মারা গেছেন, এবং তার ছোট বাচ্চা এবং তার ওয়াইফ, তার স্ত্রী যেভাবে কেঁদেছেন এবং যা বলছেন, যেভাবে বলছেন, এরপর চাকরিহারা শিক্ষকদের অভিযানের আগেই সুমন বিশ্বাস আরেকজন চাকরিহারা শিক্ষককে পুলিশ অ্যারেস্ট করলো এবং একটা অডিও টেপ সামনে আনলো যে পুলিশের ওপর নাকি অ্যাটাক করা হবে। এবং এর সঙ্গে আর কোথাও আপনার রিয়াকশন নেবো, সেটা আপনি বলছেন মিথ্যে ফাঁস হয়ে গেল। হ্যাঁ, সুবল সোরেন একটা আদিবাসী ছেলে, 35 বছর বয়স, ডেবরায় থাকতো, একদমই 2 বছরের শিশুপুত্র। ওর মেন্টাল স্ট্রেস থেকে তার ওয়াইফ বলছেন, ও স্ত্রীর আছাড়ি পিছাড়ি কান্নার ছবি দেখেছে। সব থেকে বড় কথা তো আমরা আন্দোলিত হয়েছি,
কিন্তু বঙ্গজ তৃণভোজীরা আন্দোলিত হয়নি। কালকে দেখলাম প্রেস ক্লাবে পূর্ণেন্দুদার উদ্যোগে কিছু বুদ্ধিজীবী বসে আছেন। এই বুদ্ধিজীবীদের মধ্যে একজনকে আমি তো জানি কিছুদিন আগে বিজেপি করতেন, টিকিট পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, বিজেপি দরজাটা মুখের উপর বন্ধ করে দিয়েছিল, এখন আবার তৃণমূলের সঙ্গে গুলগুল করছে। এদের কোনো ক্যারেক্টার আছে, কোনো আদর্শ আছে? শুধু টু পাইস কামানোর জন্য এরা এইসব করে। হ্যাঁ, ধরুন কোনোদিন বিজেপি ক্ষমতায় চলে এলো, আজ বাদে কাল তো বিজেপি আসবে, এরা তখন বিজেপি পার্টি অফিসের সামনে ইট পেতে লাগবে। হ্যাঁ, কত বড় রাষ্ট্রবাদী প্রমাণ করতে চাইবে। বাংলার শেষ আলোকবর্তিকা ছিলেন কবি শঙ্খ ঘোষ। তার মৃত্যুর পর এই তৃণভোজী বুদ্ধিজীবীরা দাপাদাপি করছে। কই সুবল সোরেনের মৃত্যুর জন্য দায়ীকে বলতে পারছেন না? কাদের জন্য এই কি ফুল ঝরিল বিপুল অন্ধকারে? একটা কারো রিয়াকশন নেই অর্কদা। তার বললাম না, স্ত্রী একটা ছোট বাচ্চা বললাম না, ওদের এবং এটা ডেড আন্দোলন বডি করে না। হাইজ্যাক করার চেষ্টা করছে। ওরা তখন ভাবে এইসব কথা যদি বলি, বিবেকের ডাকে যদি সাড়া দিই, প্রথম কথা ওদের বিবেক নেই। তাহলে যদি বঙ্গেশ্বরী রুষ্ট হয়, কলাটা মূলটা সংস্থানটা যদি বন্ধ হয়ে যায়, চোখটা বন্ধ করে রাখে, কানটা বন্ধ করে রাখে, কিচ্ছু শোনে না। হ্যাঁ, এরা বুদ্ধিজীবী, আমি তো বুদ্ধিজীবী বলি না, তৃণজীবী বলি। এদের মেরুদণ্ড দেখলে সরীসৃপ পর্যন্ত লজ্জা পাবে। আবার দেখলাম কালকে ওরা কাশ্মীর ফাইলস নিয়ে সব বলতে শুরু করেছে। আরে ইতিহাসটা তো ইতিহাস বলছে না, বলানো হচ্ছে হয়তো। হ্যাঁ, লেখাপড়া তাদের অস্তিত্ব বলছে সংকট হয়ে যাবে। হ্যাঁ, কলাটা মূলটা জুটবে না। একদম। হ্যাঁ, গোপাল মুখার্জি না থাকলে কি হতো? গ্রেট ক্যালকাটা কিলিং, ডাইরেক্ট অ্যাকশন, এর ইতিহাস তো পাতায় পাতায় লেখা আছে। ইতিহাসটাকে অস্বীকার করা যাবে না, ইতিহাসটাকে সামনে আসতে হয়। বেশ, কোনটা সত্যি কোনটা মিথ্যা। বেশ, এটাই হচ্ছে ব্যাপার। সুবল সোরেনের জন্য তো এরা পথে নামবে না, প্রেস কনফারেন্স করবে না। এক আদিবাসী যুবক চলে গেল, ওর তো কোনো অন্যায় ছিল না, যোগ্য শিক্ষক, প্রেসটা নিতে পারলো না। এর দায় কার? এর দায় সরকার, এসএসসির এবং যারা চাকরিটাকে খোলা বাজারে বিক্রি করেছে তাদের, আর কারুর দায় নয়। একদম। কলকাতা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে আজকে হট সিটে হট টকে যা যা পয়েন্টস নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনারা যা যা কমেন্টে জানতে চেয়েছিলেন, প্রশ্ন করেছিলেন, আমরা বেশ কয়েকটা পয়েন্ট রাখলাম। এবং মোদ্দা কথা, এসআইআর না হলে বাংলায় কিন্তু ভোট হবে না। এবং এসআইআর হয়ে যদি ভোট হয়, তৃণমূলের কাছে কতটা বড় চ্যালেঞ্জ। তাহলে তৃণমূল যদি এসআইআর করার পর ক্ষমতায় থাকতে পারবে, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। আজকের পর্বে এছাড়াও আরও বেশ কিছু পয়েন্টস নিয়ে এসএসসিতে সুবল সোরেন, একজন যোগ্য চাকরিহারা শিক্ষক, তিনি মারা গেছেন আপনারা জানেন। এবং তার স্ত্রী এবং ছোট বাচ্চা সেই কান্নার ছবি আপনারা হয়তো দেখেছেন সংবাদ মাধ্যমে। কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো স্টেটমেন্ট আসেনি, একটা শব্দও ব্যবহার করা হয়নি। শেষ কথা মানুষজন বলবেন, আপনারা বলবেন এই পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানাবেন, সুচিন্তিত মতামত জানাবেন। আমরা পরের পর্ব সেগুলো নিয়ে ডিসকাস করবো যতগুলো সম্ভব হয়। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার।